বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী রহমানী আলী মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। শীতকালের বিদায়, বসন্তের আগমন। আজকে আমাদের যে কবিতা, এই কবিতাও আমরা বসন্ত নিয়েই অনেকটা আলোচনা করব। আজকে যে কবিতাটা পড়ব সেই কবিতাটার নাম হলো তাহারই পরে মনে। জি স্যার। কবি সুফিয়া কামাল বাংলা সাহিত্যে অথবা আমাদের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে নারী জাগরণের জন্য যারা লেখনী ধারণ করেছিল তাদের মধ্যে অন্যতম একজন বেগম সুফিয়া কামাল। এই বেগম সুফিয়া কামাল যে সময়ে লেখনী ধারণ করেছিল সে সময় যদি আমরা আমাদের দেশের সামাজিক জীবন পর্যালোচনা করে দেখি তাহলে দেখতে পাবো ওই সময়ে নারীদের লেখাপড়া করা খুবই কঠিন ছিল। তাদেরকে স্কুল কলেজে সাধারণত বাবা মারা পাঠাতো না। যারা লেখাপড়া করত অধিকাংশগুলোই স্বশিক্ষিত, নিজেরাই বাসাতে পড়ে লেখাপড়া করত। বেগম সুফিয়া কামালও তেমনি। সে তার বিশেষ করে স্বামীর প্রেরণায় সে লেখনী ধারণ করে এবং লেখালেখি শুরু করে এবং কবি হিসাবে স্বীকৃতি লাভ করে এবং তার অনেক কাব্যগ্রন্থ, তার গল্প এবং ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিচারণমূলক কবিতা বা গ্রন্থ তার রয়েছে। আমি তোমাদেরকে তার জন্ম এবং তার জীবন কাহিনীর কিছু উল্লেখযোগ্য ঘটনাগুলো আলোচনা করব। তোমার কাছে খাতা কলম থাকলে অবশ্যই লিখে রাখবা। এগুলো তোমাদের যে পাঠ্য বই আছে সেই বইতে তথ্যগুলো নেই, কিন্তু তথ্যগুলো আমি এই জন্য দেব যেহেতু তোমরা ভবিষ্যতে ভর্তি পরীক্ষার মুখোমুখি হবে, অনেক তথ্যগুলো তোমাদের দরকার। আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে বেগম সুফিয়া কামালের জন্ম 1911 সালে 20 জুন সোমবার বিকাল 3টায়। জন্মস্থান হলো রাহাত মঞ্জিল, শায়েস্তাবাদ, বরিশাল। পৈতৃক নিবাস হলো শিলাউর, ব্রাহ্মণবাড়িয়া। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী, মাতা সৈয়দ সাবেরা খাতুন। উনিশশো সালে তার মামাতো ভাই সৈয়দ নেহালের সাথে তার বিয়ে হয় এবং এই 1923 সালেই তার প্রথম ছোট গল্প সৈনিক বধূ প্রকাশিত হয়। বরিশাল থেকে সে সময় একটা পত্রিকা প্রকাশ পেত, তার নাম হলো তরুণ। এই তরুণ পত্রিকায় তিনি সুফিয়া এন হোসেন নামে তার সেই ছোট গল্পটা প্রকাশ করেন। তারপরে 1926 সালে সওগাত পত্রিকায় লেখা তার প্রথম কবিতা বাসন্তী প্রকাশিত হয়। এই 1926 সালেই তার প্রথম কন্যা আমেনা খাতুনের জন্ম। উনিশশো সালে বেগম রোকেয়া আঞ্জুমানে খাওয়াতিন নামে যে ইসলাম নামে একটা সংগঠন করেছিল, ওই সংগঠনের
সদস্য হিসাবে সে তার কর্মকাণ্ড পরিচালনা করেন এবং 1929 সালেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে 25শে বৈশাখ নামক একটা কবিতা লিখে তিনি রবীন্দ্রনাথকে পাঠান। উনিশশো 31 সালে তার প্রথম স্বামী যে সৈয়দ নেহাল হোসেন ছিল, সে সৈয়দ নেহালের অকাল মৃত্যু হয়। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রহিমা আসছিল, রহিমার বোধহয় নেটওয়ার্কের সমস্যা নাকি, রহিমা দেখতেছে আবার চলে গেল। আমি সুফিয়া কামালের জীবন নিয়েই আলোচনা করছিলাম। তাহলে সুফিয়া কামালের বিয়ে হলো তার সৈয়দ নেহালের সাথে 1923 সালে এবং সৈয়দ নেহাল মৃত্যুবরণ করে হলো 1931 সালে। তার স্বামীর মৃত্যুর পর সে আর্থিক সংকটে যখন পড়ে, তখন সে কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতাও শুরু করে এবং 1941 সাল পর্যন্ত তিনি এই স্কুলে শিক্ষকতা করেন। তাহলে 1933 সাল থেকে 1941 সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন। আর বেগম সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ গল্প গ্রন্থ কেয়ার কাটা প্রথম প্রকাশিত হয় হলো 1947 সালে, 1937 সালে। প্রথম গল্প গ্রন্থ নাম হলো কেয়ার কাটা, এটা প্রথম প্রকাশিত হয় 1937 সালে। আর প্রথম কাব্যগ্রন্থ সাজের মায়া প্রকাশিত হয় 1938 সালে। তারপরে 1939 সালে সুফিয়া কামালের দ্বিতীয় বিয়ে হয় চট্টগ্রামের কামাল উদ্দিন খান সাহেবের সাথে। আর এই বিয়ের পর থেকেই সুফিয়া কামাল তার নামের সাথে কামাল শব্দটা যোগ করেন, তার স্বামীর নাম। তাহলে প্রথম স্বামী, তার প্রথম বিয়ে হয়েছিল 1923 সালে, সে স্বামী মারা যায় হলো 1931 সালে। আর দ্বিতীয়বার তার বিয়ে হয় 1939 সালে, তার স্বামীর নাম হলো কামাল উদ্দিন খান। আর এই কামালের নামই তার নামের সাথে সংযোগ করে তার নাম হলো সুফিয়া কামাল। 1941 সালে তার মা সৈয়দ সাবেরা খাতুন মৃত্যুবরণ করেন। 1943 সালে তার দ্বিতীয় পুত্র আহমেদ কামাল শোয়েবের জন্ম। 1944 সালে তার তৃতীয় পুত্র সাজেদ কামালের জন্ম। এছাড়া তিনি সামাজিক কাজে যেমন জড়িত ছিলেন, তেমন রাজনৈতিক অঙ্গনেও তার পদার্পণ ছিল। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আন্দোলন, দেশ বিভাগের পূর্বে ভাষার আন্দোলনও তিনি করেছিলেন। এবং দেশ যখন ভারত এবং পাকিস্তান নামে দুটা রাষ্ট্রের জন্ম হয়, আমাদের দেশে যে বাংলা ভাষা আন্দোলন হয়েছিল, সে ভাষা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং মহিলাদের সংগঠনের মিছিলের অগ্রভাগে থাকতেন সুফিয়া কামাল। এভাবে তিনি একদিকে যেমন সাহিত্য রচনা করেছেন, অন্যদিকে তেমনি এদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলনও করেছিলেন, ভাষার জন্য আন্দোলনও করেছিলেন। 1957 সালে মনু জীবন নামে তার একটা কাব্যগ্রন্থ প্রকাশ পায়। 1958 সালে প্রশস্তি ও প্রার্থনা নামে আর একটা কাব্যগ্রন্থ প্রকাশ পান। আচ্ছা, এছাড়া তিনি অনেক পুরস্কার লাভ করেন। বিশেষ করে বাংলা একাডেমির পুরস্কার তিনি পেয়েছিলেন 1962 সালে। তাছাড়া তিনি আরো অনেক
পুরস্কার পেয়েছেন। আর তার আরেকটা গ্রন্থ যেটা তোমাদের অনেক সময় ভর্তি পরীক্ষাতে আসে, ইতল বিতল শিশুতোষ গ্রন্থ। পরীক্ষাতে আসে দেখবা যে ইতল বিতল কার লেখা। ইতল বিতল, সাজের মায়া, এই সমস্ত গ্রন্থগুলোর নাম পরীক্ষাতে আসে, যেগুলো রচনা করেছেন কে। অতএব এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর তার একটাই ভ্রমণ কাহিনী, সোভিয়েতের দিনগুলো, এটা ছিল তার ভ্রমণ কাহিনী। তিনি এই ভ্রমণ কাহিনীও রচনা করেছিলেন। তার এই বিভিন্ন ধরনের সাহিত্য তিনি রচনা করেছেন। একদিকে যেমন গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী, আবার প্রবন্ধ তিনি রচনা করেছিলেন। 1977 সালে তার স্বামী কামাল উদ্দিন মৃত্যুবরণ করেন। আমরা এই যে তাহারই পরে মনে, এই কবিতাতে আমরা তার প্রথম স্বামীর কাহিনীগুলো পাবো। কিন্তু তার প্রথম স্বামী মারা গেল 32 সালে, আর দ্বিতীয় স্বামী মারা যায় 1977 সালে। এটা তোমাদের মনে রাখবে, কারণ এটা গল্পের সাথে জড়িত। তার আর একটা স্মৃতিকথা আছে, 71-এর ডায়েরি, 1989 সালে লেখা, মানে 1989 সালে সেটা প্রকাশ পায়, 71-এর ডায়েরি। আর এই সময় তিনি পদকও পান, জসিমউদ্দিন পদক ফরিদপুর থেকে লাভ করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন যে হয়েছিল 1990 সালে, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং 1991 সালে তিনি মুক্তিযোদ্ধাদের যে পরিষদ আছে, সে পরিষদ থেকে মুজিব পদকও লাভ করেছিলেন। আর 1999 সালে 20 নভেম্বর শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি মেডিকেল হাসপাতাল থেকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে জন্ম হলো তার 1911 সালে, মৃত্যু হলো 1999 সালে। এই সময়ের মধ্যে তার জীবনের যে ঘাত প্রতিঘাত গেছে, তার যে দুঃখ, তার যে কষ্ট, তার যে বেদনা, স্বামী হারানোর যে বিয়োগ ব্যথা, এই কথাগুলোই তিনি এই তাহারই পরে মনে কবিতায় খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এই তাহারই পরে মনে কবিতাটি এর আগে আমি বলেছি যে 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। আর এই কবিতায় কবির ব্যক্তি জীবনের তাসলিমা, সাউন্ড অফ করো। তাসলিমা, সাউন্ড অফ করো। তাসলিমা, শুনতে পাচ্ছ? সাইম, কি শুনতে পাচ্ছ আমার? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পারতেছি। আচ্ছা, তাহলে তাহারই পরে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কারণ আমি প্রথমেই বলেছি যে এই কবিতায় যে কবির যে ব্যক্তি জীবনের ঘটনা, সেটা হলো তার স্বামী সৈয়দ নেহাল 1932 সালে মৃত্যুবরণ করেন। এই যে তার মৃত্যুর পর সে যে কষ্ট পেয়েছিল, দুঃখ পেয়েছিল, বেদনা পেয়েছিল, সে বেদনারই সুন্দর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই কবিতার মধ্যে।
আর এই কবিতার একটা বৈশিষ্ট্য হলো নাটকীয়তা। আর গঠনরীতির দিক থেকে কবিতাটা হলো সংলাপ নির্ভর। তোমাদের পরীক্ষায় আসে গঠনরীতির দিক থেকে তাহারই পরে মনে কবিতাটি কি ধরনের কবিতা? তাহলে উত্তর হলো সংলাপ। সংলাপ সংলাপ নির্ভর। আর এই কবিতার ভিতরে নাটকীয়তা বিদ্যমান। আমরা যখন কবিতাটা পড়বো তখন দেখবো যে কবিতাটা শুরু হয়েছে কথোপকথনের মধ্য দিয়ে। কবি কে তার কবি ভক্ত প্রশ্ন করতেছেন, কবি তার উত্তর দিচ্ছেন। প্রশ্নগুলো কেমন? আজকে আমাদের দেশে যেমন বসন্তকাল, তেমনি কবি যখন এই কবিতাটা লেখে তখন তেমনি বসন্তকাল, এই ফাগুন মাস। অথচ ফাগুন মাস প্রকৃতিতে যে সৌন্দর্য বিরাজ করে, ফুল ফলে প্রকৃতির যে আলাদা একটা রূপবৈচিত্র্য গড়ে ওঠে, এই রূপবৈচিত্র্যে মানুষ মুগ্ধ হয়ে এই ফাল্গুনকে বা বসন্তকালকে বরণ করে নেয়। আমরা দেখি পয়লা ফাল্গুন আমাদের দেশেও প্রত্যেকটা শহরে গেলে আমরা বুঝতে পারি যে শহরের রূপই যেন পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে প্রাণ চাঞ্চল্য এবং তাদের পোশাক আশাক এবং তাদের মাথায় দেখবা ফুল আসেই পয়লা ফাল্গুনের অনুষ্ঠানগুলোতে। এবং এ কারণে প্রত্যেকটা কবি সাহিত্যিকরাও আমরা দেখি ফাগুনকে বা বসন্তকালকে বরণ করে নেওয়ার জন্য তারা সাহিত্য রচনা করে, কবিতা লেখে, অথবা গল্পের মাধ্যমে দিয়ে, অথবা গানের মধ্য দিয়েও তারা বসন্তকে বরণ করে নেয়। অথচ কবিতা আমরা দেখতে পাই কবি ভক্ত কবিকে যখন বসন্তের আগমন হলেও কবির মধ্যে যখন কোনো পরিবর্তন লক্ষ্য করেনি, কবিকে যখন বসন্তের রূপে সজ্জিত হতে দেখেনি, তখনই সে কবিকে প্রশ্ন করতেছে, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। তো বলতেছে, হে কবি, এ ধরায়, এ পৃথিবীতে বসন্তের যে আগমন ঘটেছে, অথচ তুমি এখনো নীরবে আছো। এই বসন্তকে কি তুমি তোমার গান বা কবিতার মধ্য দিয়ে তাকে বরণ করে নেবে না? তুমি কি তার বন্দনা গীত গাবে না? কহিল সে স্নিগ্ধ আখি তুলি। কে কহিল? এখানে কহিল হলো কবি। স্নিগ্ধ আখি তুলে বলল, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তো বলতেছে, কবি তখন বলতেছে তার কবি ভক্তকে যে দক্ষিণা দুয়ার গেছে খুলি, তার মানে দক্ষিণ দিক থেকে কি ফাগুনের বাতাস প্রবাহিত হচ্ছে? আর ফাগুন মাসে আসলে বিভিন্ন গাছে যে ফুল ফুটে, সেই ফুলের সুগন্ধে সমস্ত প্রকৃতি যেন ভরে থাকে। তেমনি বাতাবি গাছের নেবুর ফুল কি ফুটেছে বা ফুটেছে কি আমের মুকুল? কবির এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা কবির মধ্যে একটা উদাসীনতা অনুভব করতে পারি। মানে গাছে গাছে ফুল ফুটেছে, দক্ষিণা বাতাস হচ্ছে কি না হচ্ছে, তার গন্ধ কি কবি পাচ্ছে না? আসলে কবি পাচ্ছে, কিন্তু তারপরেও কবির ভিতরে একটা বিমুখতা বা একটা বেদনা কাজ করতেছিল, যার কারণে প্রকৃতির এই পরিবর্তন কবির চোখে পড়েও পড়েনি। কবি ভক্ত তাকে আবার প্রশ্ন করতেছে, এখনো দেখোনি তুমি? কবি ভক্ত বলতেছে, কেন, তুমি কি এখনো দেখো নাই? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প শ্বাস। কবি ভক্ত আবার তাকে বলতেছে যে, হে কবি, তুমি কেন এমন উন্মনা হয়ে আছো? কেন তুমি এত
চিন্তাগ্রস্ত হয়ে আছো? কেন তুমি আনমনা হয়ে আছো? কেন তুমি এগুলো তোমার চোখে পড়তেছে না? আর তোমারই বা শরীরে বা কোনো পুষ্পের সাজ, ফুলের সাজ নাই কেন? তুমি কেন নতুন রূপে সুসজ্জিত হওনি? ফাগুন এসেছে অথচ তুমি নতুন করে সাজনি, নিজের ফুলের অলংকারে নিজেকে সজ্জিত করনি কেন? আমাদের দেশে ফাগুনে যেমন মেয়েরা মাথায় ফুলের মালা পরে, গলায় পরে, কানে পরে। যে কবি, তুমি এরকম ফাগুন আসলো, বসন্ত আসলো পৃথিবীতে বা প্রকৃতিতে, অথচ তুমি এখনো ফুলের সাথে সজ্জিত হওনি কেন? কহিল সে সদূরে চাহিয়া। সে দূরের পানে চেয়ে বলল, অলোকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান। তো বলতেছে যে দূরের দিকে তাকিয়ে লেখিকা বলতেছে যে অলোকের পাথার বাহিয়া, মানে অলোক হলো অলক্ষ্য, দৃষ্টির অগোচর, যতদূর আমাদের দৃষ্টি যায় তারও দূরে। আর পাথার মানে সমুদ্র, সেই অলোকের পাতার সে সমুদ্র বয়ে তরি কি তার এসেছে? তার মানে যে সে বোঝাতে চাচ্ছে যে সমুদ্রের অদূরে, মানে অনেক দূর থেকে, বা বসন্তের আগমন কি আসলে আমাদের এসেছে? তার আগমনী গান কি বাজতেছে? আর সে কি আমারে ডেকেছে? শুনি নাই, রাখিনি সন্ধান। তো বলতেছে প্রকৃতিতে যে বসন্ত আসছে, বসন্ত কি আমাকে ডাকছে? আমি তো শুনিনি। তার মানে কবি বোঝাতে চাচ্ছে যে পৃথিবীতে প্রকৃতি, মানে বসন্ত আসছে, প্রকৃতির পরিবর্তন হচ্ছে, ফুল ফলে সজ্জিত হচ্ছে, পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমি এগুলো শুনিও নি, আর এগুলো শোনারও ইচ্ছা নাই, দেখারও ইচ্ছে নাই। তার মানে কি কবি বিমুখ, দুঃখে কষ্টে আছে কবি, কবি বিষণ্ণতায় ভুগতেছে। ভীষণ। তাসলিম আর হসি কি তুমি একবার আসে আবার সাউন্ড বাজাবে, সাউন্ড অফ করে না। তারপরে কবি ভক্ত বলতেছে, কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। যে কবি ভক্ত কবিকে আবার বলতেছে, আচ্ছা এতদিন যে গেল গেল ভালো, তুমি আজকে হলেও তুমি কি করো? বসন্তকে বরণ করার জন্য গান রচনা করো, সঙ্গীত রচনা করো, বসন্তকে বরণ করে নাও। তোমার কণ্ঠে বসন্তের বন্দনা শোনার খুব ইচ্ছে আমার। তার মানে কবি বারবার, তা কবি ভক্ত বারবার কবিকে বলতেছে যে তুমি যদি বসন্তকে বরণ করে নাও তাহলে আমার ভালো লাগে, তোমার কণ্ঠে বসন্তের বন্দনা শুনতে আমার ভালো লাগে, আমার ইচ্ছা যে তুমি তাকে বসন্তকে বরণ করে নাও। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। কবি আবার বলতেছে খুব ধীরে কিন্তু মধুর স্বরে, মিষ্টি মধুর স্বরে বলতেছে, নাই হলো, আমি এবার না নাই বন্দনা করলাম, নাই বা বসন্তকে বরণ করে নিলাম, তাই বলে বসন্ত তো আর বসে থাকবে না, বসন্ত ঠিকই চলে আসবে, কারণ সে আসতে কখনো ভুলবে না। ফাগুন মাসে আসিছে আর গাছে গাছে ফুল ফুটবে না, প্রকৃতির পরিবর্তন হবে না, তা তো হয় না। ফাগুনকে স্মরণ করেই বসন্ত চলে আসবে। অতএব সে ভুল করবে না। আমি যদি গান রচনা নাও করি,
আমি যদি তাকে বরণ করে নাও নেই, তবুও সে আসবেই। এটাই প্রকৃতির নিয়ম। কহিলাম, ওগো কবি, অভিমান করেছো কি তাই? যদিও এসেছে, তবু তুমি তারে করিলে বিথাই। সে বলতেছে, ওগো কবি, তুমি ডাকনি, তুমি বন্দনা গীত গাওনি, তুমি বরণ করে নাওনি, তারপরেও প্রকৃতিতে বসন্ত এসেছে। এর জন্য কি তুমি তাকে, তোমার মন খারাপ, তুমি তার প্রতি অভিমান করেছো, যার কারণে তুমি তার আগমনকে ব্যর্থতায় পর্যবসিত করতে চাও? মানে এরকম, ধরো তুমি কারো বাড়িতে গেলে বেড়াতে, অথচ যাওয়ার পর দেখা গেল সে বাড়ির লোকজন তোমাকে ভালোভাবে অভ্যর্থনা জানালো না, তোমার সাথে ভালোভাবে কথাবার্তা বলতেছে না, তাহলে ওই বাড়ির যাওয়াটা কি তোমার সার্থকতা হলো না বৃথা? অবশ্যই বৃথা। বৃথা। হ্যাঁ, তুমি গেলে, তোমাকে ন্যূনতম অভিবাদনও কেউ জানালো না, তোমার আগমনে যে খুশি হওয়া তাও তারা হলো না, তাহলে তুমি যে জন্য গেলে তাদেরকে খুশি করার জন্য, অথচ তারা খুশি হলো না, তাহলে কি হলো? তোমার আগমনটা বৃথাই হলো। তেমনি কবি ভক্ত বলতেছে যে সে আসছে, তুমি বরণ করনি, তারপরও সে যখন পৃথিবীতে আসছে, সে বা প্রকৃতিতে আসছে, তুমি না ডাকার পরে যখন আসছে, এই জন্য কি তুমি তার প্রতি অভিমান করেছো? তার আগমনকে কি তুমি বৃথায় বানাতে চাও? কবি বলতেছে পরম হেলায়, অবহেলার সাথে, মানে গুরুত্বহীন ভাবে উত্তর দিচ্ছে। কি বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুরাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। প্রশ্ন করতেছে তার কবি ভক্তকে যে বৃথা হবে কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? তো বলতেছে দেখো, বসন্ত আসছে, তাকে বরণ করে নেওয়ার জন্য শাখায় শাখায় ফুল তো ফুটেছে ঠিকই, পুষ্পারতি লভে নাকি ঋতুরাজন, আর এই ফুল দ্বারা বসন্তকে বরণ করে নেওয়ার জন্যই যেন গাছে গাছে ফুল ফুটেছে। অতএব বসন্তকে তো বরণ করে নেওয়াই হয়েছে। আমি কবি যদি নাও নেই, প্রকৃতিরা তো ঠিকই নিছে, ফুলেরা ঠিকই তাকে বরণ করে নিয়েছে। তার মানে কবি বুঝাতে চাচ্ছে যে প্রকৃতিকে বরণ করে, বসন্তকে বরণ করে নেওয়ার জন্যই ফুলেরা যেন তার গাছে ফুটে। তার মানে কি, ফুল ফুটে বসন্তকে বরণ করার জন্য। অতএব ফুল তো ফুটেছে, ঋতুর রাজা যে বসন্ত, তাকে তো বরণ করে নিয়েছেই, গাছগুলো বা ফুলগুলো তাকে তো বরণ করে নিয়েছে। অসুবিধাটা কোথায়? আবার এমন তো না যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, তা তো না, মাধবী ফুলের গন্ধ তো ঠিকই আছে। এবং তাকে তো অর্ঘ্য বিরোচন করাই হচ্ছে, বা অর্ঘ্য প্রদান করাই হচ্ছে। তো অর্ঘ্য প্রদান করা মানে কি? মানে উপহার দেওয়া। তো উপহারটা কি দিয়ে দিচ্ছে? প্রকৃতি সেজে সেজে তাকে উপহার দিচ্ছে। ধরো আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী আসে একটা অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য দেখো প্রত্যেকে নতুন নতুন পোশাক পরিধান করে সেখানে যায়। তার মানে কি, সুন্দর পোশাকে সুন্দর মনে তারা অভিবাদন জানাতে যায় প্রধানমন্ত্রীকে। তেমনি লেখক বুঝাতে চাচ্ছে যে বসন্ত আসতে দেখে তাকে বরণ করে নেওয়ার জন্যই যেন গাছে গাছে ফুলেরা ফুটেছে, নতুন ভাবে প্রকৃতি সেজেছে। এভাবেই তারা বসন্তকে বরণ করে নিচ্ছে, তাকে অঞ্জলি উপহার দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে, উপহার দিচ্ছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার এই কবিতাটা মানে কি, মানে কবি ভক্ত কবিকে বলতেছে এটা, তাহলে তো এখানে মানে কবি ভক্তই কি এই কবিতাটা লিখেছে? না, কবিতা তো লিখেছে কবি, কবিতাটা লিখেছে কবি সুফিয়া কামালি লিখছে। এখন ঘটনা হুম। হচ্ছে, লেখার সময় আমরা যদি কোনো কিছু লেখি, সেখানে আমি আরেকজনকে হুম। দাঁড় করে দিতে পারি। ও, আরেকজনকে কবি, কিন্তু যেমন এটা কবর কবিতা দেখো। নিজেকে হাইলাইট করছে যে। হ্যাঁ,
নিজেকে ঠিকই আছে, কারণ সে তার মনের যন্ত্রণাটা বুঝাতে চাচ্ছে, সে যে মানসিক ভাবে ও আছে, দুঃখে আছে, এটা তো নিজে নিজে অনুভব করে, কারণ আরেকজন প্রশ্ন করতেছে, সে তার উত্তরগুলো দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, যেমন বুঝতে পারছি এখন। কবিতার ভিতরে আমরা দেখি দাদা বলতেছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। আসলে 30 বছর ধরে ভিজা রাখছে কে? দাদু রাখছে। দাদু। বলতে কার কাছে? নাতির কাছে। কিন্তু আসলে দাদাও লেখেনি, নাতিও লেখেনি, লেখছে জসিমউদ্দিন। কবি। জসিমউদ্দিন থেকে দাদা হিসাবে উপস্থাপন করছে, তার পাশে তার একটা নাতিকে নিচে ধরো, ও স্যার, এবার বুঝতে পারছি। কল্পনা করে। এখানেও কবি তার নিজের কথাগুলোই বলতেছে, কিন্তু আরেকজনকে দিয়ে প্রশ্ন করে করে নিচ্ছে যে তুমি আমাকে এই প্রশ্নগুলো করো, আর আমার মনে যে কথাগুলো আছে, দুঃখগুলো আছে, কেন আমি এগুলো করিনি, সেগুলোর আমি তার উত্তরগুলো দিয়ে যাচ্ছি। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, হোক, তবু বসন্তের প্রতি কেন এত তব তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও, কেন কবি দাও তুমি ব্যথা? যে কবি ভক্ত আবার কবিকে বলতেছে, তুমি যাই বলো যে প্রকৃতিরা বসন্তকে বরণ করে নিছে, বসন্তকে বরণ করার জন্য গাছে গাছে ফুলেরা ফুটেছে, বাতাবি লেবুর গাছে মুকুল আসছে, আমের গাছে মুকুল আসছে, এত কিছু আসছে, তারা নিচ্ছে ঠিকই, কিন্তু তুমি কেন নিচ্ছ না? তুমি কেন বসন্তের প্রতি এত বিমুখ? তুমি তার দিক থেকে কেন মুখ ফিরিয়ে নিছো? সে হলো ঋতু রাজা, কেন তুমি তাকে বৃথা দিচ্ছ? কেন তাকে তুমি ব্যথা দিচ্ছ, তাকে কষ্ট দিচ্ছ? সে আসলো, অথচ তুমি তাকে বরণ করে নিচ্ছ না কেন? কি হয়েছে তোমার? কহিলে সে কাছে সরে আসি। তখন কবি তার কবি ভক্তর কাছে আসলো, আরো কাছে আসলো, এসে কি বলতেছে? কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তো বলতেছে দেখো, কুহেলি উত্তরিতলে, উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, তার মানে কি কুয়াশার চাদর পরে মাঘের সন্ন্যাসী, এখানে মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হচ্ছে। শীতকাল কুয়াশার চাদর গায়ে দিয়ে চুপি 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 চলে গেছে দিগন্তের পথে, এই দিক থেকে অন্য দিকের দিকে চলে গেছে। কিভাবে? পুষ্প শূন্য, যেখানে কোনো পুষ্প নাই, ফুল নাই, সেখানে আসলে বুঝাতে চাচ্ছে এই প্রকৃতিতে যখন শীতকাল আসে, তখন প্রকৃতি একটা রুক্ষতার মূর্তি লাভ করে, রুক্ষ হয়ে ওঠে প্রকৃতি, গাছের পাতাগুলো ঝরে যায়, গাছে কোনো ফুল থাকে না, ফল থাকে না। তার মানে কবি বুঝাতে চাচ্ছে যে শীতকাল যখন আসলো, ওই শীতকে তো প্রকৃতি বরণ করে নেয়নি, তখন তো কেউ ফুল ফুটেনি, কোনো কিছুই হয়নি, তাকে যেহেতু বরণ করে নেয়নি, শীতকালে বসন্ত কালে যেমন প্রকৃতি বসন্তকে বরণ করে নিচ্ছে, শীতকে তো তেমন নেয়নি, যার জন্য শীত মনের দুঃখে কষ্টে কুয়াশার চাদর গায়ে দিয়ে চুপি চুপি চলে গেছে, রিক্ত হস্তে মানে কি খালি হাতে, খালি হাতে চলে গেছে মনের কষ্টে। অতএব তার এই দুঃখের কথাটাই আমাকে বারবার মনে পড়তেছে, তাকে আমি ভুলতে পারিনি, আর তাকে ভুলতে পারতেছি না দেখেই বসন্তকে বরণ করে নেওয়ার মতো মন মানসিকতা আমার নেই। এই যে প্রকৃতিতে বসন্ত আসলো, কিন্তু কবির মনের ভিতরে এই যে শীত যে রিক্ত হস্তে চলে গেল, এই যে শীতের রিক্ত বা বিষণ্ণতার ছবি, এটাই কবির মনকে ভারাক্রান্ত করে তুলতেছে, যার জন্য সে নীরব আছে। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারতেছে না, যার জন্য সে বসন্তকে বরণ করে নিতে পারতেছে না। এই যে এই কথাগুলো বলেছে, এর আড়ালে ছিল আসলে তার নিজের জীবনের ঘটনা। এখানে শীতকে যদি আমরা এভাবে মানে মনে করি, শীত দ্বারা সে আসলে বুঝাতে চাচ্ছিল তার যে কাব্য প্রেরণার মানে অধিষ্ঠাত্রী দেব বা তার সহযোগী, যার প্রেরণায় সে কাব্য জগতে বা সাহিত্য জগতে পদার্পণ করেছিলেন, সে ছিল তার প্রথম স্বামী, তার মামাতো ভাই নেহাল চৌধুরী। এই নেহাল হোসেনের মৃত্যু, অকাল মৃত্যু সে কোনোভাবে মেনে নিতে পারেনি,
যার কারণে তার মনের ভিতর প্রশ্ন যে তাকে হয়তো আমি কোনো কিছু দিতে পারিনি, সে আমাকে অনেক দিয়েছে, আমি হয়তো তাকে দিতে